আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি আশা করব অনেক দিন পর আপনাদের সামনে আমি অনলাইনে ক্লাস নিতে এসেছি। আশা করি বর্তমান প্রেক্ষাপটে করোনা ভাইরাসের হাত থেকে বিশ্ববাসী যখন পরিত্রাণ পেতে চায় এবং পেতে চাচ্ছে, কিন্তু সেটা বন্ধ করতে এখনো সম্ভব হচ্ছে না। এরই মাঝে আমাদের মাওসি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশে আমার অত্র কলেজের শ্রদ্ধেয় মাননীয় অধ্যক্ষ মহোদয়ের সহযোগিতায় আপনাদের সামনে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আশা করি আপনারা অবশ্যই ভালো আছেন, আমিও ভালো। আমি আজকে আপনাদেরকে যে ক্লাস নিয়ে আলোচনা করব সেটা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের অংশীদারি ব্যবসায়ের হিসাব নিয়ে আলোচনা করব। তবে ভূমিকায় বলে নিতে হয় এটা যে আমাদের বর্তমান বিশ্ব যখন নিজেদের চাহিদা এবং আমাদের ভবিষ্যৎ প্রাপ্তি কতটুকু সেটার পরিপ্রেক্ষিতে আমাদের একতরফা দাখিলা পদ্ধতি হতে পরিত্রাণ পেতে আমরা অংশীদারি ব্যবসায় নিয়ে আলোচনা করব। কারণ আমরা জানি এক মালিকানা কারবার একজন ব্যবসায়ী শুধু একটা ব্যবসায়ের প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করে থাকেন। এটা একটা ছোট্ট পরিসরে, কিন্তু যখন আমাদের বৃহৎ আকারে কিছু বড় আকারের ব্যবসা পরিচালনার প্রয়োজন হয়, তখন বাধ্য হয়ে একজন মালিকের পরিবর্তে দুই বা ততোধিক ব্যক্তি মিলিত হয়ে আমরা অংশীদারি ব্যবসায় শুরু করতে পারি। অংশীদারি ব্যবসায় আমরা জানি বর্তমানে অংশীদারি ব্যবসায় 1932 সালের ভারতীয় অংশীদারি আইন অনুযায়ী পরিচালিত হয়। এই অংশীদারি ব্যবসায় পরিচালনা করতে হলে চালাতে হলে দুজন বা দুইয়ের অধিক ব্যক্তি তারা কারবারে প্রয়োজনীয় মূলধন সরবরাহ করেন এবং এই মূলধনের পরিপ্রেক্ষিতে আমাদের সার্বিক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। এখন আমাদের এক প্রশ্ন হলো যে একটা ব্যবসা প্রতিষ্ঠান একটা অংশীদারি ব্যবসা পরিচালনা করতে হলে আমার একটা অবশ্যই এই অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা জানা প্রয়োজন। অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা বা ডেফিনিশন হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি যখন একত্রে মিলিত হয়ে একটি নির্দিষ্ট চুক্তির মাধ্যমে ব্যবসা শুরু করেন এবং কারবারের যাবতীয় লাভ লোকসান ব্যবসা পরিচালনার
দায়ী দায়িত্ব সমস্ত কিছু এই চুক্তির উপর নির্ভর করে পরিচালনা করেন, তাকে আমরা অংশীদারি ব্যবসায় বলি। অংশীদারদের এই ব্যবসায় আমরা জানি, অংশীদারি ব্যবসা করতে হলে আমাদের অংশীদারি ব্যবসা সম্পর্কে ধারণা নিতে হবে এবং চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের অমীমাংসিত কিছু বিষয় আছে, যেটা অংশীদারি চুক্তির প্রেক্ষিতে আমরা সেগুলো সমাধান করতে পারি। আমাদের লাভ ক্ষতি বন্টন হিসাব তৈরি করে অংশীদারদের লাভ এবং লোকসানের পরিমাণ নির্ণয় এবং একটি মূলধন হিসাব প্রস্তুত করে প্রত্যেক অংশীদারের মূলধনের পরিমাণ আমরা জানতে পারি। তাহলে আমরা প্রথমেই অংশীদারি ব্যবসায়ে আমরা আলোচনা করতে হলে আমরা জানব যে প্রথমেই আমাদের একটি লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি বা প্রস্তুত করতে হবে। এই লাভ লোকসান হিসাব বা আবন্টন হিসাব তৈরি করতে হলে আমাদের কিছু বিষয় অবশ্যই জানা দরকার। অর্থাৎ আমাদের এই লাভ লোকসান আবন্টন হিসাব বর্তমান প্রেক্ষাপটে দুইভাবে করা যায়। প্রথম হলো সনাতন পদ্ধতিতে, অর্থাৎ টি-শোকের মাধ্যমে, অর্থাৎ একটা দিক ডেবিট আরেকটা দিক ক্রেডিট। আর আধুনিক বা চলমান যে শক পদ্ধতিতে বা আমেরিকান পদ্ধতিতে এটাকে বিবরণী আকারে উপস্থাপন করা যায়। তবে আজকে তোমাদের বোঝার সুবিধার্থে প্রথমেই আমি এটা টি-শোকে কীভাবে আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট এবং ক্রেডিট দিকে কি বিষয়গুলো লিপিবদ্ধ হবে সেগুলো আলোচনা করছি। অবশ্যই তোমরা বুঝবে এবং যদি বুঝতে অসুবিধা হয় পরবর্তী ক্লাসে আমাকে তোমরা জানাবে, সেটা অবশ্যই সমাধান করে দিতে প্রস্তুত থাকব। আমাদের প্রথমেই লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করতে হলে লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট দিকে গত বছরের একটা নিট লাভের পরিমাণ থাকবে, যেটা আমরা প্রথমে ক্রেডিট দিকে লাভ লোকসান হিসাব উদ্ধৃত লিখে নিট লাভ লিখব। লিখে আমরা নিট লাভটা টাকা ক্রেডিট দিকে দেব। আর ডেবিট দিকে ব্যবসায়ের যত প্রকার ব্যয় বা খরচ সমূহ আছে, অংশীদারদের ব্যয় বা খরচ সমূহ আছে, সেগুলো আমরা ডেবিট দিকে প্রদর্শন করব বা দেখাবো। সেগুলো হচ্ছে, প্রথম আমরা ডেবিট দিকে বলতে পারি কি যাবে। আমরা জানি অংশীদাররা যখন ব্যবসা পরিচালনা করেন, তারা ব্যবসায়ে এক এক অংশীদার এক এক পরিমাণ মূলধন আনতে পারেন বা সম পরিমাণ মূলধন আনতে পারেন। সেই অনুযায়ী যদি সমনে বলা থাকে যে মূলধনের উপর 5 বা 10% সুদ ধরতে হবে, তাহলে অবশ্যই সেটা ডেবিট দিকে আমরা লিখব। তবে ডেবিট দিকে লেখার আগে আমরা, যেমন এটা আছে আমাদের অংশীদারদের লাভ লোকসান, অংশীদারদের লাভ লোকসান আবন্টন বা বন্টন হিসাব, আবন্টন বা বন্টন হিসাব, যেটা বলা যায় সেটা অসুবিধা নেই। লাভ লোকসান আবন্টন হিসাব, এটা আমরা টি-শোকে যদি করি তাহলে এটার দুইটা দিক, একটা ডেবিট একটা ক্রেডিট। এখানে বিবরণ লিখব, এখানে টাকার পরিমাণ লিখব।
এখানেও বিবরণ লিখব, টাকার পরিমাণ লিখব, টাকার পরিমাণ বিবরণের পরে টাকার পরিমাণ লিখব। আমরা আবরণ হিসাব শুরু করার আগে প্রথমে ক্রেডিট দিকে একটি জিনিস তোমাদের বলেছি, এটা লেখা নিব। গত বছরে যেটা নিট লাভ আছে, এটা লাভ লোকসান হিসাব লিখে লাভ লোকসান হিসাব লিখে ব্র্যাকেটে নিট লাভ দিতে পারি। নিট লাভ এটা যত টাকা আছে আমরা এখানে দিতে পারি। তারপর এটা আমাদের সাধারণত ক্রেডিট দিক, আয়ের দিক, প্রাপ্তির দিক। আর ডেবিট দিকে সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানের আমরা যে খরচ ব্যয় লোকসান আছে সেটা লিখব। আমি তোমাদেরকে বলেছি যে যদি মূলধনের সুদ ধরতে বলা হয় তাহলে অংশীদারদের যেমন তিনজন অংশীদার আছে ক, খ, গ, এখানে অংশীদারের পরিবর্তে আবার লিখে নিতে পারি ক, খ এবং ঘ এর, অর্থাৎ অংশীদারদের পরিবর্তে আমরা ক, খ এবং গ এর লাভ লোকসান বন্টন হিসাব লিখতে পারি। এখন যদি আমাদের কারবারে মূলধনের সুদ ধরতে বলা হয় তাহলে আমরা মূলধনের সুদ অংশীদারদের ধরব। তাহলে আমরা মূলধনের সুদ লিখার আগে আমরা এখানে উপরে লিখে নেব যে অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব এটা লিখে তারপর আমরা লিখব ব্র্যাকেটে মূলধনের সুদ প্রদর্শন দেখাচ্ছি, মূলধনের সুদ দেখাবো। যেমন তিনজন অংশীদার আছে, মূলধনের সুদ কোথাও 10, 5 যত পার্সেন্টই হোক আমরা ধরব। যেমন ক, খ, গ তিনজনের মূলধনের উপর যেমন কয়ের 10,000 টাকা যদি মূলধন থাকে তাহলে আমরা 5% আমরা এখানে দেখাও দিতে পারি, 10% এখানে 500 টাকা দিতে পারি। ক্ষয়ের যেমন মূলধন এনেছে 8,000, এটার 5% হবে 400 টাকা। গয়ে যদি মূলধন 6,000 টাকা এনে থাকে তাহলে 5% হবে 300 টাকা। এটা তিনটা যোগ করে 5 × 9 1200 টাকা আমরা বাহিরে করে আউটার কলামে লিখব। এমনিভাবে আমরা যদি ব্যবসার অন্যান্য আরও খরচ আছে, অন্যান্য খরচ বলতে যদি কোনো অংশীদার যদি বেতন পাওনা থাকে কারবারের কাছে, সেই বেতন যদি আমরা কারবার থেকে পরিশোধ করি, যেমন ক্ষয়ে বেতন পাবে, তাহলে আগে লিখব ক্ষয়ের মূলধন হিসাব। ক্ষয়ের মূলধন হিসাব লিখার পরে আমরা ব্র্যাকেটে লিখব বেতন। এমনি বেতন লিখব, যেমন বেতন মাসে যেমন যদি 300 টাকা পায় তাহলে মাসে 300 টাকা পায় 3,600 টাকা, 3,600 টাকা খ বেতন পাবে। এমনিভাবে যদি কারবারে আরও ঋণের সুদ একটা বিষয় আছে, যদি কোনো অংশীদার তার সাবেক মূলধন ছাড়াও কারবারকে তার নিজস্ব ব্যক্তিগতভাবে বাড়ি থেকে এনে কারবারকে কোনো ঋণ দেয়, ওই ঋণের উপর সুদ দিতে হবে। তবে এখানে একটা কথা বলে নিতে হয়, শুধু একজন যেমন ক মূলধন ছাড়াও সে কারবারকে আরও 10,000 টাকা ঋণ স্বরূপ প্রদান করেছেন। এখানে বলা বাহুল্য যে সম্বন্ধে কোথাও কোনো কিছু বলা নাই এই ঋণের উপর সুদ ধরতে হবে কি না হবে। তাহলে আমরা অবশ্যই চুক্তির অবর্তমানে প্রযোজ্য নিয়মাবলী অনুযায়ী যদি কোনো অংশীদার কারবারকে ঋণ প্রদান করে, সেই ঋণের উপর চুক্তি অনুযায়ী আমাদের 6% সুদ ধরতে হবে। এখানে আরও বলা হলো, যদি তারিখ কোনো কিছু বলা না থাকে, যদি তারিখ বলা থাকে যে মাঝামাঝি সময় এনেছে তাহলে 6 মাসের ধরবো,
আর যদি বলা থাকে যে বছর প্রথমে এনেছে তাহলে আমরা 1 বছরে ধরবো। অর্থাৎ সহজ করে আমরা যেভাবে বলা থাকবে সেভাবে ঋণের সুদ ওই সময়ের সুদ ধরবো। কিন্তু এখানে বলা আছে 10,000 টাকা ঋণ এনেছে, সুদের হার এবং সময় উল্লেখ নাই। অবশ্যই আমরা 10,000 টাকার উপর 6%, 10,000 টাকার উপর 10%, 1 বছরের সুদ হবে আমাদের এখানে 1 বছরে 600 টাকা, 1 বছরে 600 টাকা। তাহলে আমরা এখানে দিয়ে দিতে পারি কয়ের মধ্যে। এখানে ক যদি ঋণ আনেন তাহলে এখানে লিখবো কয়ের মূলধন হিসাব, কয়ের মূলধন হিসাব, কয়ের মূলধন হিসাব বা ঋণ হিসাব। এটা পরবর্তীতে আমি বলছি ঋণ হিসাব। অর্থাৎ যদি আমরা এখানে ঋণের সূত্র দেওয়ার পরে যদি অংশীদারদের আবার মূলধন হিসাবে এই ঋণের সুদকে নিয়ে যায় তাহলে লাভ লোকসান, আমাদের লাভ লোকসান আবন্টনে যে টাকাটা আছে সেটা আমরা অংশীদারদের মূলধন হিসাবে নেব। কিন্তু এখন বর্তমান যুগে প্রায় আমরা মূলধন হিসাবে ঋণের সুদটা না নিয়ে আলাদা করে একটি ঋণ হিসাব প্রস্তুত করে সেই ঋণ হিসাবে আমরা ঋণের সুদটা দেখাবো। যাক, আমি এখানে কয়ের মূলধন হিসাব বা ঋণ হিসাব লিখে আমরা এনে ঋণের সুদ দিব। ঋণের সুদ 10,000 টাকা 6%, 10,000 টাকার উপর আমাদের 600 টাকা হয়। আমরা 600 টাকা প্রদর্শন করলাম। এখন স্বাভাবিকভাবে ডেবিট দিকে এগুলো গেল, আরও ক্রেডিট দিকে যাইতে পারে। আমাদের নিট লাভ বিগত বছরে ছাড়া নিট লাভ ছাড়াও যাইতে পারে। কোনো অংশীদার যদি তার নিজ প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে যদি কোনো পণ্য দ্রব্য কারবার থেকে উঠায় তাহলে আমাদের এখানে লিখতে হবে যে উপরে আমরা লিখবো সবার আগে গয়ের, যেমন পণ্য উত্তোলন করেছেন, গয়ের মূলধন হিসাব লিখে আমরা দিব পণ্য উত্তোলন। অর্থাৎ পণ্য উত্তোলন করেছে, বোঝা গেল সারা বছরে পণ্য উত্তোলন করেছে, যেমন 500 টাকা, এটা আমরা লিখব। আরও এখানে বলা বাহুল্য, এখানে ক্রেডিট দিকে পণ্য উত্তোলন, নগদ উত্তোলন বা উত্তোলনের সুদ এগুলো আমরা ক্রেডিট দিকে দেব। তাহলে দেখা যাইতেছে যদি আমরা উত্তোলনের সুদ কোনো অংশীদাররা সারা বছর ধরে উত্তোলন করেছে, হয়তোবা ক, খ, গ এক যথাক্রমে ক সারা বছর ধরে যদি উত্তোলন করে থাকে 5,000 টাকা, খ 4,000 টাকা, গ 3,000 টাকা বলা আছে এইভাবে। তাহলে যদি সারা বছর ধরে উত্তোলন করে থাকে, এই উত্তোলনের উপর বলা আছে যে 10% সুদ ধরতে হবে, 10% সুদ ধরতে হবে। তাহলে আমাদের একটি নিয়ম হচ্ছে যে এই নগদ উত্তোলনের উপর স্বাভাবিকভাবে আমাদের গড় নিয়মে, গড় অর্থ অর্ধেক, এখানে সারা বছরে আমরা 12 মাসের অঙ্ক করি, গড় অর্ধেক অর্থাৎ 6 মাসের সুদ ধরতে হবে। তাহলে 6 মাসের সুদ আমরা যদি হিসাব করি, এনে 10% উপরে 100 পূরণ 12, 100 পূরণ 12 দেখা যাবে আমাদের 250 টাকা, 6 মাসে 250 টাকা হবে। এখানে 200 টাকা হবে, আর এখানে 150 টাকা হবে। তাহলে পণ্য উত্তোলন দিলাম। এখন আবার লিখে নিতে হবে যে অংশীদারদের উত্তোলনের সুদ, অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব লিখে আমরা লিখব ব্র্যাকেটে উত্তোলনের সুদ, ব্র্যাকেটে লিখব উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ যথাক্রমে ক 250, ক 250, খ 200, গ 150।
তাহলে 2, 4, 5, 600 টাকা, এখানে মোট উত্তোলন 600 টাকা হলো। দেখা যাইতেছে আমাদের আয়ের দিক, ক্রেডিট দিক তিনটা জিনিস আছে, যেমন নিট লাভ আছে, পণ্য উত্তোলন আছে, আর উত্তোলনের সুদ আছে। আর ডেবিট দিকে আমাদের মূলধনের সুদ আছে, ক্ষয়ে বেতন পেয়েছিল 3600 টাকা আছে, এবং ক্রয়ের ঋণের সুদ আছে 600 টাকা। আমরা স্বাভাবিকভাবে উদাহরণস্বরূপ এগুলো লিখলাম। এখন আমাদের দেখতে হবে কোন দিকে টাকা বেশি। স্বাভাবিকভাবেই আমাদের লাভ লোকসান আবন্টন হিসেবে ক্রেডিট দিকে টাকার পরিমাণ বেশি হয়ে থাকে। এখানে যে বলা বাহুল্য যে আমাদের লাভ না হয়ে লোকসানও হতে পারে, সেই ক্ষেত্রে ক্রেডিট দিকে টাকার পরিমাণ বেশি না হয়ে ডেবিট দিকে টাকার পরিমাণ বেশি হবে। এখানে আমরা টাকার পরিমাণ অনুমান 20,000 টাকা ধরলাম, এখানে 0 টাকা না দিয়ে 20,000 ধরলাম। তাহলে ক্রেডিট দিকে আমাদের যোগ করে দেখা গেল 20,000, 21,100 টাকা। আমাদের 21,100 টাকা ক্রেডিট দিকের আয় হয়েছে। আয় থেকে আমরা এখন 1,200, 3,600 আর 600 টাকা এটা বাদ দিব। বাদ দিয়ে যত টাকা থাকবে এটা কারবারের নিট লাভ হবে। এই নিট লাভটা আমাদের অংশীদারদের মধ্যে ভাগ করে দিতে হবে। 21,100 থেকে 21,100 থেকে আমাদের বাদ যাবে 5,400। $5,400 বাদ দিলে আমাদের থাকে 4, 8, 7, 4, 11, 6, 5, 15,700 টাকা আমাদের নিট লাভ হলো। এই নিট লাভ আমাদের ব্যবসায়ের অংশীদারদের মধ্যে ভাগ করে দিতে হবে। এখানে বলে রাখি তোমাদের, যদি সমন্বয়ে বলা থাকে যে অংশীদাররা লাভ পাবে একটা নির্দিষ্ট এই অনুপাতে, এই অনুপাতে, যেমন বলা থাকতে পারে 3:2:1, অর্থাৎ প্রথম জন ক 3 ভাগ, খ 2 ভাগ, গ 1 ভাগ পাবে। তাহলে এটা নিয়ম হচ্ছে যে আমাদের এটা যোগ করে আমাদের যোগফল হলো 6। আমরা এইটা 6 দিয়ে ভাগ দিয়া প্রথম দিব 3 ভাগ, দ্বিতীয় জনকে দিব 6-এর 2 ভাগ, তৃতীয় জনকে 6-এর 1 ভাগ। কিন্তু এখানে আমরা ধরে নেই যে অংশীদারদের লাভ এবং লোকসান কি অনুপাতে বহন করবে, কি অনুপাতে নিবে, তারা বলা নাই। তাহলে আমাদের চুক্তির অবর্তমানে প্রযোজ্য নিয়মাবলীতে বলা আছে যে যদি কারবারের লাভ বা লোকসান সমন্বয়ে কোথাও বলা না থাকে, তাহলে অংশীদাররা ওই কারবারের নিট লাভ সমভাবে বহন করবে, সমভাবে উঠিয়ে নেবে। তাহলে আমাদের দেখা যাইতেছে যে আমাদের 3 জন অংশীদার আছে, ক, খ, গ। আমরা 3 দিয়ে ভাগ দিয়া সমপর্যায়ে যত টাকা হবে আমাদের এই টাকাগুলো তাদের মধ্যে ভাগ করে দিব। এখানে ভাগ করার আগে উপরে লেখা নেব অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের অর্থাৎ ক, খ, গ এর মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব লেখার পরে ব্র্যাকেটে লিখব মুনাফার অংশ। এই মুনাফার অংশ এই 15,700 3 দিয়ে ভাগ দেওয়ার পরে সমান ভাগে যত টাকা হবে ক, খ, গ, অর্থাৎ 3-1 সমানভাবে নিলে যত টাকা হবে আমরা এখানে টাকাগুলো দিয়ে আমরা আউটার কলামে টাকাটা নিয়ে যাব 15,700 নেওয়ার পরে আমরা হিসাব ক্লোজ করে দেব 21,100। তাহলে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে লাভ লোকসান আবন্টন হিসাব আমরা এইভাবে প্রস্তুত করব।
সেটা সনাতন পদ্ধতিতে অর্থাৎ প্রাচীন পদ্ধতিতে অর্থাৎ টি ছকে, কিন্তু এটাকে আমি বলে নিছি প্রথমেই বিবরণী আকারে অর্থাৎ চলমান জ্যার ছকেও করা যেতে পারত। তোমাদের পরবর্তীতে অবশ্যই আরও বিস্তারিত আলোচনা করার জন্য এবং ভালোভাবে সহজভাবে বোঝার জন্য তোমরা এই সমস্যাগুলো পড়বে এবং তোমাদের দেখা যাবে তোমাদের যদি কোনো সমস্যা হয় পরবর্তী ক্লাসে আমাকে জানাবে, অবশ্যই সেটার সমাধান দিব। আজকে তাহলে তোমাদের ভবিষ্যৎ জীবন শুভকামনা করে সুন্দর হোক, ভালো হোক, আগামী দিন তোমাদের ভয়ানক উজ্জ্বল ভবিষ্যৎ এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।